নমস্কার। কৃষ্টি ওয়েব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন। সাময়িক বিরতির পর কৃষ্টি ওয়েব চ্যানেলে আমরা ভিন্ন ভিন্ন স্বাদের অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে এসেছি। প্রতি মাসের শনি ও রবিবার নাচ, গান, আবৃত্তি, রান্না, আলোচনা ইত্যাদি বিভিন্ন বিষয়ের অনুষ্ঠান আমাদের আয়োজনে থাকবে। যেমন আজ রয়েছে আবৃত্তির অনুষ্ঠান আবৃত্তির সঙ্গে। আজকে আমাদের আমন্ত্রিত শিল্পী পশ্চিমবঙ্গের বিশিষ্ট আবৃত্তিকার সৌরেন চট্টোপাধ্যায়। শিল্পীর প্রাথমিক শিক্ষা গ্রহণ মা শ্যামলী চট্টোপাধ্যায়ের কাছে। খুব অল্প বয়সেই তার আবৃত্তিতে হাতে খড়ি। মাত্র 4 বছর বয়সে তিনি আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তী সময়ে আবৃত্তির বৃহত্তর জগতে প্রবেশ শিক্ষাগুরু বিশিষ্ট আবৃত্তিকার প্রদীপ ঘোষের হাত ধরে। প্রদীপ ঘোষের কাছেই তার আবৃত্তি শিক্ষা। তারপর তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশিষ্ট আবৃত্তিকার হিসেবে। কিন্তু শুধুমাত্র নিজেই আবৃত্তি চর্চা করে থেমে থাকেননি তিনি। আবৃত্তির প্রচার এবং প্রসারে তিনি 1994 সালে গঠন করেন সঞ্চয়িতা আবৃত্তি সংগঠন। এই সংগঠনের কর্ণধার শ্রী চট্টোপাধ্যায় বর্তমানে সিবিএসসি পরিচালিত মেছোগ্রাম মিশন হাই স্কুলের কালচারাল টিচার। আসুন তাহলে আমরা সবাই মিলে উপভোগ করি শ্রী সৌরেন চট্টোপাধ্যায়ের আবৃত্তি পরিবেশনা। প্রথমেই রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমার প্রথম নিবেদন রাখছি। রবি ঠাকুর পেন নাম হই, অরুণ কুমার চক্রবর্তী লেখা। और रवि ठाकुर है और कवि ठाकुर है, तू क्या ई बसे खे हमार गेरा में लिए जाबो, तू क्या ई बसे खे हमार घर के लिए जाबो, शहरे तू क्या लाचाए कुदाय, ब्रिज बानिए सुआ कराय, रास्ता बानिए रदे पुराय, सीजा तो ना आर ना सहिब। और रवि ठाकुर है और कवि ठाकुर है, तू क्या ई बसे खे हमार गेरा में लिए जाबो, तू क्या ई बसे खे हमार घर के लिए जाबो, गेरा में तू और लाइक भालो मानुष मुरा कालो कालो, माटिर उठान घर के चलो, शहर पाने और जाइते नाई दीब। और रवि ठाकुर है और कवि ठाकुर है, तू क्या ई बसे खे हमार गेरा में लिए जाबो, तू क्या ई बसे खे हमार घर के लिए जाबो, तू क्या साहस दीब पीड़ित दीब काठाली पीड़ी पेते दीब, गिजिंगी नाम मदल दीब, करम फुलार माला दीब, सिकुन फुलार टुपुर दीब, सालमहुलार छाया दीब, सालमहुलार छाया दीब। और ठाकुर पेन्ना मोहई कुनह कथा आर ना सुहिनब। और रवि ठाकुर है और कवि ठाकुर है, तू क्या ई बसे खे আমার গ্রামে লিয়ে যাব, আমার ঘরকে লিয়ে যাব, আমার গ্রামে লিয়ে যাব, আমার ঘরকে লিয়ে যাব। নমস্কার। আমার এবারের নিবেদন কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন নড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয়ে নেশার নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমকে হেনে ভাঙল আগল, মৃত্যু গহনে অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে, বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই আসছে ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামুর তাহারে কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দুলায়, বিশ্বপিতার তার বক্ষ কোলে, রক্ত তাহার কৃপণ ঝোলে দোদুল দোলে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।
দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়, বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে কপল তোলে। বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, করুণ বেশে দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর। আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই যে মহাকাল সারথি রক্ত তড়িতে চাবুক হানে, রনিয়ে ওঠে হেসার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে। খুরের দাপটে তারায় লেগে উল্কা ছুটায় নীল গিলানে, গগনতরের নীল খিলানে। অন্ধকারার বন্ধ কূপে দেবতা বাঁধা যজ্ঞ ধূপে পাষাণ স্তূপে। ওই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর, শোনা যায় ওই রথ ঘর ঘর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন। আসছে নবীন জীবন হারা, অসুন্দরে করতে ছেদন। তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসি সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় দর্শক শ্রোতা, আমরা উপভোগ করছি শিল্পী শ্রী সৌরেন চট্টোপাধ্যায়ের আবৃত্তি পরিবেশনা। এখন শিল্পীর কাছে আমরা কিছু জানতে চাইব। আচ্ছা শিল্পী, আপনাকে আমার প্রথম প্রশ্ন, ছোটবেলা থেকে তো অনেকেই আবৃত্তি, নাচ গান এগুলো শেখে, কিন্তু আপনি কিভাবে নিজেকে শুধুমাত্র এই আবৃত্তির সঙ্গে জড়িয়ে ফেললেন? এই আবৃত্তি জগতে আপনার প্রবেশের যে কিছু ঘটনা বা আপনার যদি কিছু বলার থাকে সেটা আপনার মুখ থেকে এখন আমরা জানতে চাই। আবৃত্তির সাথে আমি জড়িয়ে পড়েছি বলতে, আমার মামার বাড়ি আমার বাড়ি দুটো বাড়িতেই আবৃত্তি চর্চা ছিল। প্রথমে মায়ের কাছে দিদির কাছে শেখা, বিভিন্ন প্রতিযোগিতায় যেতাম, পুরস্কার পেতাম, ঠিকঠাকই চলছিল, যেমন সবাই শেখে আবৃত্তি করে। তারপর হঠাৎই পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের থেকে একটা বিজ্ঞপ্তি নজরে এলো, সেখানে গেলাম। পশ্চিমবঙ্গের মধ্যে 30 জনকে নেওয়া হলো, তাতে আমি সুযোগ পেয়ে গেলাম। সুযোগ বলতে একদম দ্বিতীয় স্থান পেলাম। তারপর থেকেই কি সব ঘটে গেল, কিভাবে কি হলো, আমি আমার দুটো চাকরি ছেড়েছি, সব কিছু ছেড়েছি আবৃত্তির জন্য। এইভাবেই আবৃত্তির সাথে আমি মিশে গিয়েছি। এখন আমার নেশা বলুন, পেশা বলুন, এই আবৃত্তি। আপনার কাছে আমি আরো একটু জানতে চাইব, আপনি তো ভিন্ন ভিন্ন জায়গায় আবৃত্তির অনুষ্ঠান করে বেড়ান। আমাদের ত্রিপুরাতেও আপনি এসেছেন, পশ্চিমবঙ্গে কলকাতায় বিভিন্ন জায়গায় আপনি অনুষ্ঠান করেন। আসলে মঞ্চের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন, কোথাও না কোথাও বেশ কিছু ঘটনা আমাদের মনকে নাড়া দিয়ে যায়। তেমন কোনো ঘটনা আপনার কাছে জানতে চাইছি। আপনার মনে রাখার মতো স্মরণীয় কোনো ঘটনা কি রয়েছে এই আবৃত্তিকে ঘিরে? একটি ঘটনা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল, যে একটি কবিতার আবৃত্তি যখন কোনো আবৃত্তিকার করেন, মানুষের মনে কতটা গেঁথে যায়, এমনকি ছোট ছেলে মেয়েদের মনেও। বাংলাদেশের মাগুরাতে প্রোগ্রাম করতে গেছিলাম সেবারে, সেখানে ছুটি বলে একটি কবিতা আবৃত্তি করেছিলাম। তাতে ছোট্ট মেয়েটি হাসপাতালে মারা যায়, সেই নিয়ে ঘটনাটা। তার বাবা সেই
মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরেছে। তার মা বলছে আমার মেয়েকে নিয়ে এসেছো। তখন তার বাবা বলছে যে তোমার মেয়ের ছুটি হয়ে গেছে গো, তোমার মেয়ের ছুটি হয়ে গেছে। এই কবিতাটা আবৃত্তি করার পর অনুষ্ঠান সেদিন শেষ। তারপরের দিন আমরা সবাই মিলে বেড়াতে গেছি, শিলাইদহ এই সমস্ত জায়গাগুলো ঘুরতে গেছি। সেখানে হঠাৎ একটা ফোন, জারেতে গেছিলাম লিপুদার ওখানে। লিপুদা বললেন দাদা আপনাকে ফোন করেছে আমাদের এক ক্ষুদে সদস্যর বাবা। আমি বললাম বলুন। বলে দাদা আপনি আমার মেয়েকে অন্তত বলুন যে ওই বাচ্চা মেয়েটি মারা যায়নি, ও সুস্থ হয়েই এসছে। আমি কেন, কি হয়েছে? বুঝি আপনি যে শেষ আবৃত্তিটা করেছিলেন ছুটি কবিতাটা, তাতে ও প্রচণ্ডভাবে কান্নাকাটি করছে বাড়িতে এসে, মা বাচ্চা মেয়েটা মারা গেল, তাহলে ওর বাবা মা কী করে থাকবে। এইরকম একটা ব্যাপার আমার বলতে বলতে এখনও বেশ খারাপ লাগছে। আমি সত্যি ভেবেছিলাম সেই সময়ে, এবং এখনও মাঝে মাঝে ওই কবিতাটা আবৃত্তি করতে গেলে সেই মেয়েটির কথা ভাবি, যে নরম মনেও, একটা শিশু মনেও আবৃত্তি কীভাবে রেখাপাত করতে পারে যদি সঠিকভাবে পরিবেশন করা যায়। অবশ্যই কবির লেখনী সেখানে কাজ করে অনেকটাই। এই একটা ঘটনা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। এবারে আপনাদের শোনাই বিমলচন্দ্র ঘোষের লেখা এক ঝাঁক পায়রা। উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে। নিঃসীম ঘন নীল অম্বর, গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্যে। হে কাল হে গম্ভীর অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ। হে অসীম উদাসীন 12 মাস, চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে তুমি নেই, আমি নেই, কেউ নেই, শুধু শ্বেত পিঙ্গল কৃষ্ণ এক ঝাঁক উজ্জ্বল পায়রা। দুপুরের রৌদ্রের নিঝুম শান্তি, নীল কপোতাক্ষীর কান্তি, এক ফালি নাগরিক আকাশে কালজয়ী পাখনার চঞ্চল প্রকাশে। চৈতালি সূর্যের থমথমে রৌদ্রে জীবন্ত উল্লাসে উড়ছে 5 রঙা এক ঝাঁক পায়রা। এক ফালি আকাশের কোল ঘেঁষা কার্নিশ, রংচটা গম্বুজ দিগন্তে চিমনি, সোনার প্রহর কাঁপে চঞ্চল পাখনায়। ছোট্ট কালের ঘরে প্রান্তবু তন্ময়, লীলায়িত বিস্ময় সৃষ্টির স্বাক্ষর এক ঝাঁক পায়রা। রূপালী পাখায় কাঁপে ত্রিকালের ছন্দ, দুপুরের ঝলমলে রোদ্দুর। হে কপোত পারাবত পায়রা, যেদিকে দুচোখ যায় দেখা যায় যদ্দূর। রূপালী পাখায় আকাশ শূন্য, আকাশী ফুলের শ্বেত পিঙ্গল কৃষ্ণ, কম্পিত শত শত উড়ন্ত পাপড়ি। তুমি নেই, আমি নেই, কেউ নেই, দুপুরের ঝলমলে জীবন্ত রৌদ্রে ওরে শুধু এক ঝাঁক পায়রা, ওরে শুধু এক ঝাঁক পায়রা। অনুষ্ঠানের আমার শেষ নিবেদন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার আঞ্চলিক ভাষায় লেখা, আমার নিজের লেখা মিসড কল। নমস্কার, এই কথাটা 5-10 বছর পরে আর শোনা যাবে নি। শুধু শুনবেন হ্যালো হ্যালো। মোবাইল ফোন যেদিন বার হচ্ছে সেদিন মদিকার কথা বলা কেমন যেন লৌটিয়েছে। চেংলাগুলা যেতক্ষণ জেগে থাকে ততক্ষণ মোবাইলে কি যে বকর বকর করে আপনি বুঝতে পারবেন না। ঘুমাইলে তবে মোবাইলে বকা বন্ধ হয়। কলেজের গেটের কাছে 10 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন 100 জনের মধ্যে 90 জন মোবাইলে বক 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 করতে করতে চলে যায়। মেয়াগুলার কথা বলার ঢং আবার অন্যরকম, শুধু ঠোঁট লড়বে, কিছু কথা শোনা যাবে নি। দমে জ্বর হলে যেমন ভুল বকে তেমনি বিড় 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 করে। 100 দিনের কাজে মাটি কাটতে গেছে দেখো, তার টেকেও একটা মোবাইল ফোন। সেদিন কানায়ের দোকানে চা খাইটি, মদের পাড়ার নেড়া চা দোকানে কেসে বলে একটা মিসড কল দাও। এই কথাটার মানে কি দাঁড়ালো? চা দোকানে আবার কি কল বিক্রি হইটি রে বাবা? কানাইকে বলি হ্যাঁ ভাই কি কল বিক্রি করুটি চা দোকানে? কানাই কি বললো জানো? বলে কুড়া ওরা 1 কাপ চাকে 2টা গ্লাসে ঢেলে নিয়ে 2 জনে খাবে, ওকে হুরা কয়টে মিসড কল। সালা, হাফ কাপ চা 2 জায়গায় দাও, ইটার বদলে মিসড কল। আচ্ছা, কানে গুজা কল বেড়াইলো বটে। কানে মোবাইল গুজে সাইকেল আর মোটর সাইকেল চালানা তো মানে সবাই দেখছো।
সাইকেল নু নেমে কথা বলার সময়টুকু নাই, দেখলে মনে হবে প্রধানমন্ত্রীর থেকে ওরা দমে বসত। আর তার তরে টুকাটুকি করে মরেটাও প্রচুর। সোমবার মোড়ের মাথায় এরকম এক প্রধানমন্ত্রীর বেটা ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মেরে শুয়ে আছে, মোটর সাইকেল একদিকে, সে আরেকদিকে। কেউ বলে ঠে মরেইছে, কেউ বলে না রে আঙুলটা লড়ে ঠে মনে হয় বেঁচে আছে। মোবাইলটা দূরে, হঠাৎ লাউড স্পিকারে শোনা যায় ঠে হ্যালো হ্যালো, কি হলো, কথা বলো তো নিজে, রাগ করছো? আচ্ছা বাবা, ইবানু সকালে গুনে গুনে 6টা মিসড কল দেবো। লাউড স্পিকারেরই কথা শুনে সবার চোখে জল। হারান কাকা কয়ঠে আর মিসড কল দিবা যাবে নি রে মা, ওখানে কোনো কোম্পানির টাওয়ার নাই, ও তো এখন পরিষেবা সীমার বাইরে। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ শিল্পী আপনাকে। তাহলে প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা উপভোগ করলাম বিশিষ্ট আবৃত্তিকার শ্রী সৌরেন চট্টোপাধ্যায়ের আবৃত্তি পরিবেশনা। আপনাদের সবার কাছে আমার বিশেষ অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে আপনারা বিশেষ করে আজকের অনুষ্ঠানটিকেও লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। আমরা জানি এক বিরাট মহামারী আমরা কাটিয়ে এসেছি, কিন্তু এখনো ভ্রুকুটি হানছে, কিন্তু কোভিড মহামারীর একটু একটু কিন্তু ইঙ্গিত এখনো রয়েছে। কাজেই সবাই খুব ভালো থাকবেন, কোভিড আচরণবিধি মেনে চলবেন। দেখা হচ্ছে আবারও পরের অনুষ্ঠানে। নমস্কার।